সেদিন কি এক কাজে পরিতোষ স্যারকে হঠাৎ বেরিয়ে যেতে হচ্ছিল। যাওয়ার আগে তিনি বশিরকে বললেন, আমাকে একটা জরুরি কাজে এখনই বের হতে হচ্ছে, তুমি কি একটু এই অধ্যায়টা পাখিকে বুঝিয়ে দিতে পারবে? পারবো স্যার। আচ্ছা বলে পরিতোষ স্যার বেরিয়ে গেলেন। পাখির অকস্মাৎ মনে হলো সে বায়ুশূন্য এক ঘরে বন্দী হয়ে আছে। এই ঘরের কোথাও কোনো দরজা নেই, জানালা নেই, বুক ভরে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা নেই। এখনই দম বন্ধ হয়ে মারা যাবে সে। বসি অবশ্য তাকে অন্যরকম কিছু বলল না, বরং যত্ন করে পড়াটা বুঝিয়ে দিতে লাগলো। কিন্তু পাখি তার কিছুই বুঝলো বলে মনে হলো না। সে কেবল এক দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে রইল। সেখানে কালো কালির অক্ষরগুলোকে মাঝে মাঝেই ভীষণ আবছা লাগতে লাগলো তার কাছে। বেশ কিছুক্ষণ বাদে বসির হঠাৎ বলল, তুমি কি কিছু বুঝতে পারছো? না বুঝলে কিন্তু বলবে। পাখি কথা বলল না। বসির বলল, তুমি না বুঝলে স্যার কিন্তু এসে আমাকে ধরবেন, তুমি নিশ্চয়ই সেটা চাও না। পাখি এবারও কোনো কথা বলল না। বসির পাখির সামনে থেকে হঠাৎ তার বইটা টেনে নিয়ে গেল। তারপর বলল, নাকি আমি অপরিচিত মানুষ বলে আমার কাছে পড়বেও না? সেদিন তো বলেইছিলে অপরিচিত মানুষের কাছ থেকে ছাতা নিতে চাও না, তো অপরিচিত মানুষের কাছ থেকে কি পড়াও নিতে চাও না? পাখি কি করবে বুঝতে পারছে না। তার ভীষণ দম বন্ধ লাগছে। মনে হচ্ছে এখনই এই ঘর থেকে বের না হয়ে গেলে সে আর নিঃশ্বাস নিতে পারবে না। বসির বলল, তুমি সারাক্ষণ এত ভয় পাও কেন পাখি? এটা কি সবাইকেই পাও, নাকি শুধু আমাকেই? পাখি এবারও কোনো কথা বলল না, মাথা নিচু করে বসে রইল। বসির বলল, আমি তো তোমার সঙ্গে এমন কিছু করিনি যে তুমি আমাকে এমন ভয় পাবে। এটা আমাকে খুব কষ্ট দেয় পাখি। পাখি হঠাৎ মুখ তুলে তাকালো। তার চোখে মুখে কেমন একটা দিশেহারা এলোমেলো ভাব। বসির ভেবেছিল সে তার প্রশ্নের জবাব দেবে, কিন্তু পাখি তেমন কিছুই করল না, বরং আচমকা উঠে দাঁড়ালো। তারপর কাঁপা কণ্ঠে বলল, আমি বাড়ি যাব। বলেই হাত বাড়িয়ে দিল সে। বসির প্রথমে বিষয়টা বুঝতে পারেনি। পাখি তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে কেন? সে কি তার হাত ধরতে বলছে? কিন্তু তা তো হওয়ার কথা নয়। তাহলে? মুহূর্তের জন্য যেন বিভ্রান্ত হয়ে গেল বসির, কিন্তু পরক্ষণেই আসল ঘটনা বুঝতে পারল সে। পাখি মূলত তার হাতে থাকা বইটা চায়। বসিরের আচমকা খুব মন খারাপ হয়ে গেল। মেয়েটা তার সঙ্গে এমন কেন করছে? সে খানিক চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর আলগোছিয়ে বইটা তুলে দিল পাখির হাতে। কিন্তু পাখির হাত কি কাঁপছে? বসির তাকালো। পাখিকে দেখতে লাগছে ঝড়ে ডানা ভাঙা ভীত সন্ত্রস্ত কোনো পাখির মতো, যেন উঠতে না পারা অসহায় পাখিটিকে এখনই কেউ খপ করে ধরে ফেলবে। সেই ভয় নিয়ে দাঁড়িয়ে আছে সে। দৃশ্যটা দেখে এত মায়া হলো বসিরের। সেই দিন আর কিছু বলল না সে, বলল না পরদিনও। তবে ওই ঘটনার পর থেকে পাখি যেন খানিক অন্যরকম হতে লাগলো। হয়তো নিজের অস্বাভাবিক আচরণের জন্য এক ধরনের অনুশোচনা কাজ করছিল তার মনে। বসির তো তার সঙ্গে কখনো অন্যায় কিছু করেনি, তাহলে সে কেন এমন করছে তার সঙ্গে? এই ভাবনাই পাখির চারপাশে তুলে দেয়া দুর্ভেদ্য দ্বিধার দেয়ালটাকে যেন খানিক নমনীয় করল। ফলে মাঝে মধ্যে বসিরের সঙ্গে তার অল্প বিস্তর কথা হতে লাগলো, যেতে লাগলো সময়। বসির ততদিনে পাখি সম্পর্কে অনেক কিছুই জেনে গেছে। তার বাবার কথা, মৃত মার, অসুস্থ ভাইয়ের কথা, সে যে বছর জুড়ে রাইস মিলে কাজ করে সংসার চালায়, কখনো সখনো অন্যের বাড়ি কিংবা জমিতেও, এমনকি ধান কাটা থেকে শুরু করে গরু চড়ানোর কাজ অবধিও যে প্রয়োজনে তাকে করতে হয়, এই সবও জেনেছে সে। বিষয়গুলো গ্রহণ করা বসিরের জন্য মোটেই সহজ কিছু ছিল না, বরং সব শুনে ভীষণ বিচলিত বোধ করেছে সে, দ্বিধান্বিত হয়েছে। নানাবিধ সংশয়, সন্দেহ, নেতিবাচকতা তৈরি হয়েছে। এই সংশয় তাকে পাখির কাছ থেকে দূরেও নিয়ে গিয়েছিল, এমনকি দীর্ঘদিন বাড়িতে পর্যন্ত আসেনি সে। কিন্তু প্রতিবারই কোনো না কোনো সময়ে এসে তার প্রতিরোধ ভেঙে গেছে। নিজের মনের সঙ্গে নানাবিধ যুক্তিতর্ক, পক্ষ বিপক্ষের যুদ্ধে সে হেরে গেছে। আর এই হার একটা সময় তাকে চূড়ান্ত সমর্পণের দিকে নিয়ে গেছে। সে জানে না তার কি হয়েছে, কিংবা পাখির ওই শান্ত চুপচাপ আচরণের ভেতর কি আছে, কিন্তু সে জানে নদীর মতো নিমগ্ন, ভেজা পাখির মতো আড়ষ্ট আর ছায়ার মতো নিজেকে আড়াল করে রাখতে চাওয়া ওই মানুষটা তাকে বিবশ করে দেয়। হয়তো ভালোবাসা এমনই, এখানে অর্থময় সব হিসেব নিকেশ নিমেষেই অর্থহীন হয়ে যায়।